লেখক সমীরণ সেনের শুরুর কথা। ট্যাক্সি। কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বাইরে থেকে মেয়েটি ডাকল, আমার স্ট্রিট যাবেন? ভাঙা আওয়াজে জিজ্ঞেস করলো ড্রাইভারকে। বসুন। আমার স্ট্রিটে কোথায় দিদি? ৭৯/৩ রাজা রামমোহন সরণি। মোবাইলে একটা নম্বর ডায়াল করতে করতে বলল মেয়েটি। হ্যালো নিধিদা, আমি সুকন্যা বলছি। হ্যাঁ মা বলো, বলল নিধি জেঠু। বলছি লাইব্রেরির চাবিটা তুমি ওই ক্যাকটাসের নিচে রেখে যেও। আমার ফিরতে 8:30 9টা হবে। আমি আজ ওখানেই থেকে যাব। আচ্ছা ঠিক আছে। আর বলছি সে ভালো আছে তো এখন? ডাক্তারের রিপোর্ট দেওয়ার কথা ছিল, কি হলো? চাপা আওয়াজে জিজ্ঞেস করলো নিধি জেঠু। চুপ করে রইল সুকন্যা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ মা? আবার জিজ্ঞেস করলো নিধি জেঠু। হ্যাঁ জেঠু, রিপোর্ট পজিটিভ আছে, সাহস করে বলল সুকন্যা। আচ্ছা জেঠু রাখছি, কাল দেখা হবে। সন্ধেবেলায় বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুকন্যা ট্যাক্সির জানলা বন্ধ করে তার ফোনের গ্যালারি খুলল। তার ফটো তুলতে খুব ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে পুরনো তোলা ফটোগুলো দেখতে। গ্যালারি খুলে স্ক্রোল করে নিচ থেকে ফটোগুলো দেখতে লাগলো সে। শুরু করলো সেই কলেজ ক্যান্টিনের সময় থেকে। 7ই আগস্ট 2014, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ক্যান্টিন। আমার খুব খিদে পেয়েছে, তোরা কিছু খাবি? মডার্ন মাইক্রো ইকোনমিক্স বইটি সাইডে রেখে জিজ্ঞেস করলো সু। কলেজে সুকন্যাকে সবাই সু বলেই ডাকতো। পৌলমী বলল, না আমি এই ভোর বিকেলে কিছু খাবো না, শুধু চা। আমার জন্য চা আর প্রজাপতি বিস্কুট একটা ব্যাস, সোমদত্তা বলল। সুয়ের খুবই কাছের বন্ধু, যাকে বলে প্রাণ প্রিয় বন্ধু। আমাদের জন্য একটা করে চা বলে দে। আকাশ, লীনা আর মধুশ্রী একসাথে বলে উঠল, ওকে ডান। দেবুদা 5 কাপ চা, একটা প্রজাপতি আর একটা ইন্টারনেট উইথ বেশি টমেটো কেচাপ, তাড়াতাড়ি, জোরে বলে উঠল সু। বাবা ঠিক বলতো, ক্লাস 11-12-এ সায়েন্স নিতাম তো এত ঝামেলা থাকতো না, ইকোনমিক্স প্রচুর চাপ। পৌলমী কথাটা বলল। ঠিক, একদম ঠিক। অন্তত কেমিস্ট্রির পিরিয়ডিক্যাল টেবিল অনেক সোজা এই ছাতার মাইক্রো ইকোনমিক্সের থেকে। সুর মেলালো মধুশ্রী। দেবুদা হলো কি, আর কতক্ষণ? সু বলল, তোদের রোজকার এই এক ডায়লগ বন্ধ করবি কি? এত যখন কষ্ট, তাহলে বিয়ে করার পর এমএতে ভর্তি না হলেই পারতিস, বিরক্তির সাথে বলল সু। এমএ তো জাস্ট বাহানা শালা, না হলে বাবা বিয়ে দিয়ে দিত ওই কাকুটার সাথে। পৌলমী কথাটা বলল। ফাইনাল এক্সাম আর কিছুদিন পর, কি যে করব কে জানে। আকাশলীনা বলল, তোর আবার কিসের চিন্তা, সামনে তো সু বসবে। এতদিন যেভাবে ওরটা 2কে পাশ করে এসেছিস, সেরকম ভাবেই ফাইনালও বেরিয়ে যাবি। হাসতে হাসতে বলল সোমদত্তা। সেটাই তো চাই, কিন্তু গার্ড কেমন হবে সেটা নিয়েই তো চাপ। ভাবছি কালীঘাটে একটা পুজো দিয়ে আসবো আগে। আকাশলীনা বলল। দেবুদা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার, কখন বলেছি, কাল দেবে নাকি? সু চেঁচিয়ে উঠল, এই সু, কাল দুপুরে আমাদের মেসে আসবি তো মাইক্রো ইকোনমিক্স বোঝাতে? পৌলমী জিজ্ঞেস করলো। হ্যাঁ যেতে তো হবেই, পাশ করানোর দায়িত্ব তো আমারই। সু বলল। হ্যাঁ বল বল, আরও বল, তোর মতো তো আর ব্রেন নেই, তাই কথা শুনতেই হবে। পৌলমী বলল। এই শোন, ঢং কম কর, ব্রেন বলে কিছুই হয় না। সারাক্ষণ ছেলেদের সাথে না ভাটিয়ে আর ক্লাসে স্যারকে লাইন না মেরে একটু পড়লেই তো পারিস, সু বলল। বলতে বলতেই দেবুদা 5 কাপ চা আর ইন্টারনেট নিয়ে এলো। দেবুদা, কতবার বলেছি কাচের গ্লাসে আমি চা খাই না। সেই এক জিনিস মাটির কাপে নিয়ে এসো, বিরক্ত হলো সু। সু, নিয়োগী স্যারকে নিয়ে কিছু বলবি না, আমার খুব ভালো লাগে ওনাকে। বিয়েও হয়নি এখনো স্যারের, চেষ্টা করতে প্রবলেম কি? পৌলমী বলল। হ্যাঁ সেই আশা নিয়েই বসে থাক, ফেল করলে সেই হনুমানকে বিয়ে করতে হবে, মনে রাখিস।
ইন্টারনেটে একটা কামড় বসিয়ে বলল সু। বলে রাখি, ইন্টারনেট হলো ওয়ান টাইপ অফ প্যাটিস। উপরে নেটের মতো দাগ করা থাকে, তাই ইন্টারনেট নেমে ডাকা হয়। আর আমি এখানে আর একটু যুক্ত করতে চাই, প্লিজ এইভাবে ইন্টারনেটটাকে ব্যাখ্যা করার জন্য কিছু মনে করবেন না, অনেকেই তো জানেন না, তাদের জন্য বলা। হলে হবে, দুধের স্বাদ না হয় ঘোলেই মেটাবো, সবাই কি আর তার চাওয়া পেয়ে যায়? পৌলমী চায়ে চুমুক দিয়ে বলল, আর তুই এসব বুঝবি না। কাউকে ভালোবাসা, কাউকে ভালো লাগুক, তারপর তাকে না পেলে বুঝবি কেমন লাগে। পৌলমী বলল। সু কোনো কান্না দিয়ে 5 কামড়ে ইন্টারনেট শেষ করে চায়ে চুমুক দিল আর বলল, অপেক্ষা করে থাকবো সেই দিনটার জন্য পৌলমী। 28 এপ্রিল 2015, প্রেজেন্ট টাইম, মানে সেই সময় গল্পটা লেখা হয়েছিল। ট্যাক্সি সবে সেন্ট্রালের দিকে ঢুকবে করছে। সু জিজ্ঞেস করল, আর কতক্ষণ লাগবে দাদা? রাস্তার যা অবস্থা, অফিস আওয়ার্স তো ওই 30 মিনিট মতো। সু জানলা থেকে চোখ সরিয়ে আবার ফোনের গ্যালারিতে দেখতে লাগলো। নেক্সট ফটো এলো একটা হাতে টানা রিকশার। 8ই আগস্ট 2014, রাজা রামমোহন সরণি। আমার স্ট্রিট, উঠে আসুন, আমার স্ট্রিট। 78/1 বাসের কন্ডাক্টর চেল্লালো। সু লেডিস সিটের 3 নম্বর সিটের উইন্ডো সিট ছেড়ে উঠে এসে বাসের দরজার সামনে দাঁড়ালো। দাদা, এত আগে কেন নিয়ে যাচ্ছেন? একটু আস্তে করলেই তো নেমে যেতাম। বিরক্ত হয়ে সু বলল। কন্ডাক্টর জোরে একটা থাপ্পড় মারল বাসে আর বলল, আস্তে লেডিস। সু নেমে গেল। সু কোনোদিন চুপচাপ থাকে না, প্রচণ্ড বকবক করতে ভালোবাসে। ওপর থেকে একটু অ্যারোগেন্ট হলেও মন ভালো। রোড ক্রস করে অপোজিটের ফুটপাথে গিয়ে দাঁড়ালো। ওখানে তার সব বন্ধুরা মিট করে পৌলমীর বাড়ি যাবে গ্রুপ স্টাডি করতে। নর্থ কলকাতা বরাবর ভিনটেজ কলকাতা। বিকেলের পর্যন্ত রোদ্দুরে ট্রাম লাইনের পাশে একটা হাতে টানা রিক্সা দেখে আর থাকতে না পেরে 3খানা ফটো তুলে নিল সু। তারপর সামনের আখের রসের দোকানটার কাছে গিয়ে বলল, দাদা, 1 গ্লাস আখের রস দিন তো। 10 টাকা। ঠিক আছে, কিন্তু প্লাস্টিকের গ্লাসে দেবেন, কাঁচের গ্লাসে খাবো না। গ্লাসে 2 চুমুক দিতেই আকাশ আর সোম এসে হাজির। আকাশ মানে আকাশলীনা আর সোম হলো সোমদত্তা। সোম বলল, নিজেই গেল। দাদা, আরো 2 গ্লাস দিন তো। সু অর্ডার করলো। 3 জন শেষ করে ওই ফুটপাত বরাবর সোজা গিয়ে সিটি কলেজের সামনে দিয়ে 2টো গলি পড়ে। 3 নম্বর বাড়িতে বেল বাজালো। পৌলমী ভিতর থেকে বলল, আসছি। এতক্ষণে টাইম হলো 4:45 বাজে অলমোস্ট। আমরা তো কখন এসে দাঁড়িয়েছিলাম, সু লেট করেছে, ইয়ার্কি করে বলল সোম। আর না ভাটিয়ে ভেতরে আয়, পৌলমী বলল। বাড়িতে বাবা মা নেই, তারাপীঠ গেছে, পরশু আসবে, একাই আছি। কত ভালো তোর বাবা মা, কত ঘুরতে যায়, আমার তো কোনোদিন যায় না, আর বাড়িতে একা থাকার শখ পুরো হলো না। আকাশ হতাশ হয়ে বলল। সু বসার ঘরে 4x4 বুক শেলফের কাছে গিয়ে দেখতে লাগলো। ওর বই পড়তে খুব ভালো লাগে, বিশেষত সাসপেন্স থ্রিলার টাইপের। সবে সবে ফেলুদা পড়া স্টার্ট করেছে, আর সোনার কেল্লা পড়েই সে ফেলুদার ভক্ত হয়ে গেছে। দেখতে পেল একটা সুন্দর মলাট করা বই। এত সুন্দরভাবে মলাট করা ছিল যে বইখানা বার করে খুলে দেখল 4 মূর্তি, মানে টেনিদার গল্প, রিটেন বাই নারায়ণ গঙ্গোপাধ্যায়। ফার্স্ট 2টো পেজ পড়েই বেশ ইন্টারেস্টিং লাগলো সুয়ের। সু, ওই কি করছিস ওখানে? এদিকে আয়, স্টার্ট করি। পৌলমী বলল, এই বইটি আমাকে পড়তে দে কদিনের জন্য। হাতে করে বই নিয়ে গিয়ে সু জিজ্ঞেস করল। পৌলমী বলল, কোন বই? 4 মূর্তি। না না না, কোনো মতেই না, বইখানা আগে আমাকে দে তুই। 10 দিন আগে লাইব্রেরি থেকে এনেছি, এখনো শেষ হয়নি পড়া। বলেই খানিকটা চমকে উঠে আবার অ্যাড করলো, দেখ তো সাবমিশনের ডেট কবে? 6ই আগস্ট। সর্বনাশ, আজ তো 8ই আগস্ট। 2 দিন লেট, সান্নিধ্যা রেগে যাবে আবার। আকাশনীল বলল, সান্নিধ? কে সান্নিধ? পৌলমী বলল, লাইব্রেরির মালিক। রিনিউ করতে বা জমা করতে দেরি হলে খুব রেগে যায়। এমনিতেই কেমন যেন একটা ছেলে, বলতে পারিস অদ্ভুত টাইপের। তোরা একটু বস, কিছু খেলে বানিয়ে খেতে পারিস। অল ইয়োর্স, আমি রিনিউ করিয়ে নিয়ে আনছি। সোম, যা চা বানাতো একটু।
সেই তোর স্পেশাল লাল চা, কতদিন খাই না। আকাশ নীল বলল, আচ্ছা ওখানে এই বইখানা পাওয়া যাবে? তাহলে আমিও নেব একটা। সু বলল, তার আগে তোকে রেজিস্টার করতে হবে তোর নাম, না হলে ওখানে বসে পড়তে পারিস। পৌলমী কথাটা বলল। ওকে চল তো, আগে দেখা যাবে পরে। এই বলে সু আর পৌলমী বেরিয়ে পড়ল। এখনকার সময় সেন্ট্রাল থেকে এমজি রোডের দিকে ঢুকতে ট্যাক্সি একটা সিগন্যালে দাঁড়ালো। সু তার ফোনে রাইট সাইডে সোয়াইপ করতেই এলো সেই লাইব্রেরির ছবি। এক জায়গায় তার সাথে সান্নিধ্যের ফার্স্ট দেখা। সু নিজেও জানতো না সেদিন সেই বিকেলে তার লাইব্রেরি যাওয়াটা এত চেঞ্জ আনবে তার লাইফে। চারপাশের গাড়িগুলো হর্ন দিচ্ছিল সিগন্যালে, কিন্তু সেসব তার কানেই গেল না। সে শুধু লাইব্রেরির ফটোর দিকে দেখতে লাগলো। 8ই আগস্ট 2014, 79/3, রাজা রামমোহন সরণি। পৌলমীর বাড়ির গলি থেকে বেরিয়ে রাইট সাইড বরাবর একটুখানি এগিয়েই উল্টো রোডেই একটা লাইব্রেরি আছে। পৌলমী বলল, জানি না কি বলবে, আজ কথা শুনতে হবে হয়তো, 2 দিন লেট হয়ে গেছে। আরে এত চাপ নেওয়ার কি আছে, টাকা দিয়েছিস, বই নিচ্ছিস, লেট সাবমিশনের জন্য ফাইনও তো নেবে। এত অ্যাটিটিউড কিসের? ওই সান্নিত না মান্নিত কি যেন নাম। সু বলল, আরে চল, গেলেই বুঝবি। 2 মিনিট পরেই দুজনে লাইব্রেরির সামনে পৌঁছলো। ওই দেখ, এখানকার একমাত্র লাইব্রেরি, অনেক পুরনো। পৌলমী বলল, বাহ, পুরনো হলেও বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর। দাঁড়া তো একটা ফটো তুলি, বলে সু মোবাইল বার করে ফটো তুলে নিল। একদম ফুটপাথের পাশেই একটা সেমি দোতলা বিল্ডিং। দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই পুরনো। এন্ট্রান্স ডোরখানা বেশ উঁচু, আর দরজার ওপরটা অন্ধ্রচন্দ্রাকার। কাঠের দরজা, কিন্তু তার বাইরে একটা কোলাপসিবল গেটও আছে। সামনের দেওয়ালের সাথে অ্যাটাচড 3খানা থাম, কিন্তু সেই থামগুলোর হাফ পার্ট লাইব্রেরির ভেতরের দেওয়ালে আছে, কারণ বাইরে থেকে ওটা হাফ দেখা যাচ্ছে। ঠিক যেন সামনের দেওয়ালটা পিলারগুলোকে কেটে বেরিয়ে গেছে। মেইন ডোরের দুপাশে 2টি করে 2x2 ডিজাইনের জানলা, আর ওপরেও তাই। ওপরটা হয়তো এক্সট্রা বই স্টক রাখার জন্য ব্যবহার করা হয়। আর মেইন ডোরের ঠিক দুদিকে 2টো করে ক্যাকটাস রাখা, আর ডোরের উপরে সুন্দরভাবে বাংলায় লেখা পাঠ ভবন। সু আর পৌলমী রাস্তা ক্রস করে ফুটপাথের ওপরে 3টে সিঁড়ি দিয়ে উঠে লাইব্রেরির ভেতরে ঢুকলো। বাবা, বেশ ভালোই তো অ্যাম্বিয়েন্স রে, যতটা ছোট বাইরে থেকে দেখায় অতটা নয়। ভেতরের আটে দেওয়ালের সাথে লাগানো দেওয়াল আলমারিগুলোতে সারি সারি বই রাখা, আর টেবিল চেয়ার পাতা যাতে লোকজন পড়তে পারে। আর এছাড়াও 5টা কলাম ওয়াইজ বুক শেলফ বানানো, যেটা দরজার একটু পর থেকে শুরু হয়ে একদম শেষ অবধি গেছে। সেকশন ওয়াইজ ভাগ করা, আর ভেতরে ঢুকে 5 নম্বর কলামের পরে একটা কাউন্টার। শুয়ের বেশ ভালোই লাগলো এনভায়রনমেন্টটা। পৌলমী শুকে নিয়ে কাউন্টারের সামনে গিয়ে দুজনের পরে লাইনে দাঁড়ালো। দুজনের হয়ে যেতেই পৌলমী আর সু কাউন্টারের সামনে গেল, আর সেখানেই সান্নিধ্যকে প্রথমবার দেখলো সু। একটা ব্ল্যাক কালারের টি শার্ট আর ছাই কালারের ট্রাউজার পরা একটা ছেলে, গালে সাপে করা দাড়ি, আর চোখে কালো ফ্রেমের চশমা। বয়স হার্ডলি 28 কি 29 হবে। সান্নিধ্যা, সাবমিশন, বলে বই এগিয়ে দিল পৌলমী। কভার পেজ খুলে সাবমিশন ডেট 6ই আগস্ট দেখে পৌলমীকে কিছু বলার আগে পৌলমী বলে উঠল, সরি 2 দিন লেট হয়ে গেছে। আসলে সামনে ফাইনাল এক্সাম তো, তাই মাথায় ছিল না একদম, সরি। বই জমা করে যা, এক্সাম শেষ হলে নিয়ে যাস। বইখানা উল্টে পাল্টে দেখতে দেখতে সান্নিধ্য বলল। গলার আওয়াজ একটু ভারী হলেও বেশ মিষ্টি লাগলো সুয়ের। আপনি লেট ফাইন যা হয়েছে নিয়ে নিন, আর রি-ইস্যু করে দিন আমার নামে। কত? সু বলল। সান্নিধ্য সুয়ের দিকে দেখল। আর কিছু বলার আগেই পৌলমী বলল, সান্নিধ্যা, এ হলো সু, সুকন্যা, আমার কলেজ ফ্রেন্ড। ওর এই বইখানা খুব ভালো লেগেছে, তাই নিতে চায়। এখানে পৌলমীর মান্থলি করা আছে, ও মান্থলি পে করে, তুমি হয়তো জানো না। সান্নিধ্য বলল সুকে। সহজে সান্নিধ্য কাউকে আপনি বলেন না, তাই তুমি দিয়েই স্টার্ট হলো। আর এই বইয়ের স্টক এমনিতেই কম, অলরেডি অর্ডার আছে একজনের, আর এমনিতেই 2 দিন লেট, সো হবে না। সান্নিধ্য বলল।
আরে অদ্ভুত তো, পে তো করবো বললাম, তাও হবে না? সু বলল না। শুয়ের দিকে স্ট্রেট তাকিয়ে বলল সান্নিত, কলেজ স্ট্রিট চলে যাও, মেবি ওখানে পে করলে পেলেও পেয়ে যেতে পারো। এই বইটা এখানে পে করলেই হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। পে শব্দটা একটু ব্যঙ্গ করেই সান্নিত বলল, লাইব্রেরিয়ান, তার আবার এত অ্যাটিটিউড। তুই থাক, আমি বাইরে আছি। পৌলমীকে এটা বলে সু বাইরে চলে গেল। কথাটা সান্নিত শুনেও না শোনার ভান করে অ্যাভয়েড করলো। সান্নিত দা, কিছু মনে করো না, ও না একটু এরকম। পৌলমী বলল। সান্নিত পৌলমীর দিকে দেখল আর বলল, ভালো করে এক্সাম দে, শেষ হলে এসে নিয়ে যাস, আর তখনই বিল ক্লিয়ার করিস। থ্যাঙ্কস, আসছি তাহলে, বলে বেরিয়ে এলো পৌলমী। তোর না সবেতেই বাড়াবাড়ি, ওরকম করে ওর সামনে বলার কি ছিল? কিছু তো ভুল বলেনি সান্নিত দা। বিরক্ত হয়ে পৌলমী সুকে বলল, চুপ কর তো, তোর দাদা হতে পারে, আমার কেউ হয় না, বেশ করেছি। সু রেগে বলল, চল বাড়ি চল, পড়তে হবে। ছাতার বই আর তার ছাতার লাইব্রেরি, সু বলল। পৌলমী আর কথা না বাড়িয়ে চুপচাপ চলতে থাকলো। সু চুপ করে ভাবতে লাগলো যে সে কি একটু বেশি বলে ফেলেছে, কথাটা বলা তার ঠিক হয়েছে কিনা। কিরে, এতক্ষণ লাগলো তোদের রিনিউ করতে? অলরেডি 6টা বেজে গেছে, পড়াবি কখন আর বাড়ি যাবি কখন? দুজনে বাড়ি ঢুকতেই আকাশনীল বলে উঠল, আজ ভালো লাগছে না আমার, কাল হবে তোদের? মুড অফ করে সু জিজ্ঞেস করলো, কেন রে, হঠাৎ কি হলো? এই তো সব ঠিক ছিল। সোমদত্তা বলল, কিছু না, ভালো লাগছে না, বাদ দে আজ। সু বলল, আমি বেরোলাম। এই বলে সু বেরিয়ে গেল। পৌলমীর বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে সু মনে মনে ভাবতে লাগলো, আমি কি একটু বেশি রুড বিহেভ করলাম ছেলেটার সাথে? করলেও বেশ করেছি, দেখা হলে সরি বলে দেব না হয়। ভাবতে ভাবতেই পাশের একটা চায়ের দোকানের সামনে সে সান্নিতকে দেখলো। দেখে একটু এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ডাকলো, এই যে শুনছেন? সান্নিত বুঝতে না পারাতে আবার সু ডাকলো, এই যে শুনছেন মিস্টার লাইব্রেরি? সান্নিত ঘুরে দেখতেই সু আবার বলল, একটু এদিকে আসবেন? সান্নিত এগিয়ে আসতেই সু স্টার্ট করলো, লুক, আই এম সরি। তখন ওভাবে কথা শেষ করার আগেই সান্নিত বলল, লাইব্রেরি আমার শখ, আমার নাম না, বলে উল্টো দিকে এগিয়ে চলে গেল। সু দেখতে থাকলো আর একটু এম্বারেস ফিল করলো, কারণ এর আগে কেউ ওর সাথে এভাবে কথা শেষ না করে যায়নি। 5 সেকেন্ড মতো দাঁড়িয়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। সেদিন সু ভেবেছিল আর কোনোদিন সান্নিতের সাথে দেখা করবে না, বাট এক্সাম শেষের 3 দিন পর পৌলমীর বাড়িতে, 28শে সেপ্টেম্বর 2014। এতদিনের অশান্তির পর আজ একটু শান্তি। সোমদত্তা বলল, এই আজ কাকু কাকিমা আসবেন না তো? আকাশনীল জিজ্ঞেস করলো পৌলমীকে। পাগল হয়েছিস? এরে থোড়াই না ডাকতাম তোদের, মামার বিয়েতে গেছে, আসার নো চান্স। খাবার আছে, সব আছে, সারা রাত মজা করব আমরা। পৌলমী বলল, মাইক্রো ইকোনমিক্স তা না ছড়িয়ে যায় আমার, চাপ আছে যে চেক করবে, যদি দোয়া হয় তাহলেই পাস, না হলে নেক্সট ইয়ার আবার। হালকা গলায় বলল মধুশ্রী। উফ, এই তো এক্সাম শেষ হলো, ঘ্যান ঘ্যান করিস না তো, যা হবার হবে। সু বলল, বাই দ্য ওয়ে, আমি একটি জিনিস এনেছি সবার জন্য। সোমদত্তা বলল, কি কি? একসাথে সবাই বলে উঠল, আমার ব্যাগটা দে তো সু। সোমদত্তা বলল। ব্যাগ দিতেই ফার্স্ট চেন খুলে একটা ভটকার বোতল বার করে সোমদত্তা বলল, যা অ্যাশ কর সবাই। আকাশ, পৌলমী আর মধুশ্রী একসাথে বলে উঠল, তুই তো ভগবান রে সোম, কতদিনের ইচ্ছা আমি টেস্ট করব। চল আজ কুছ তুফানি হো যায়, মধুশ্রী বলল। সু চুপচাপ শুনছিল। ওর বরাবরই এসব ঠিক পছন্দ নয়, কারণ ওর বাবা লিভার ক্যান্সারে মারা যান অনেক দিন আগেই। তাই সু বলল, তোরা স্টার্ট কর, আমি একটু বাইরে থেকে আসছি। রিচার্জ করিয়ে আর আসার সময় আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো, ওতেই আমার নেশা হয়ে যাবে। যা ইচ্ছা তোর, আমরা তাহলে স্টার্ট করলাম, মধুশ্রী বলল। মেইন রোডে গিয়ে রাইট ফুটপাথ ধরে একটু গেলে রিচার্জের দোকান, পৌলমী বলল। থ্যাঙ্কস বউ। সু এই বলে বেরিয়ে গেল। রিচার্জের দোকানে রিচার্জ করিয়ে ঘুরতেই দেখল সেই লাইব্রেরি,
কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন একটা ভেবে ডিসাইড করলো যে সবাই যখন ওসব করছে সেই সুযোগে আমি যাই একটা বই পড়ি। হয়তো সেদিন সান্নিধ্যের সাথে দেখা করতে গেছিল সু। অত কিছু না ভেবে লাইব্রেরির ভেতর ঢুকতেই দেখলো 5 জন বসে আছে, বই পড়ছে, আর কাউন্টারে সান্নিধ্য বসে কিছু একটা লিখছিল। সু কাছে এগিয়ে গেল আর বলল, এক্সকিউজ মি। ইয়েস। সুকে না চেনার ভান করেই বলল সান্নিধ্য। সাসপেন্স থ্রিলারের কোনো ভালো বই পাওয়া যাবে? কোন রাইটার? অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ আইডিয়া অ্যাবাউট বুকস, ইফ ইউ কুড সাজেস্ট মি। সু বলল, 3 নম্বর রোয়ের র্যাকে দেখো, ওখানে সব সাসপেন্স থ্রিলার, পছন্দ হলে বলো। সান্নিধ্য বলল, আই মিন আপনি যদি দেখিয়ে দেন একটু খুব ভালো হয়। নিধিদা, 3rd রোয়ের কয়েকটা ভালো বই দেখাও। তুমি যাও, নিধিদার সাথে দেখিয়ে দেবে। সান্নিধ্যের উপরে কিছুটা বিরক্ত হয়ে সু চলে গেল। কয়েকটা বই দেখতে দেখতে নিধিদাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানেই থাকেন? এই লাইব্রেরি কি আপনার? না না না, লাইব্রেরি তো বাবুন, সান্নিধ্যের ডাকনাম, আমি তো দেখাশোনা করি। নিধি বলল, আপনারা দুজনে একসাথেই থাকেন বুঝি? সু বলল, না, বাবুন এই পাশেই একটা ফ্ল্যাটে থাকে আর আমি ওর পাশের ঘরেই থাকি। নিধি বলল, আর ওর ফ্যামিলি? সু বলল, তুমি কোন বই নেবে বলো? কোশ্চেন অ্যাভয়েড করে নিধি বলল, ওকে আমি দেখছি, আপনি যান। সু ভালোভাবেই বুঝতে পারল যে কোশ্চেনটা নিধিদা অ্যাভয়েড করে গেল। আবার কাউন্টারের কাছে গিয়ে দেখল সান্নিধ্য কিছু একটা লিখছে। আপনি কি এখনো খারাপ ভাবছেন আমাকে? আমি কিন্তু সেদিন কিছু মিন করে বলতে চাইনি। তুমি কি এটা বলতে এখানে এসেছো? লেখা থামিয়ে ডায়েরি বন্ধ করে সান্নিধ্য বলল, না না, সেরকম না, অ্যাকচুয়ালি এক্সাম শেষ তো, তাই পৌলমীর বাড়িতে আমরা কয়েকজন এসেছি। তারপর বাইরে বেরিয়ে ভাবলাম যদি কোনো বই পাওয়া যায়। সান্নিধ্য তাকিয়ে রইল শুয়ের দিকে। আর হ্যাঁ, আরেকটা কারণ এখানে আসার, বলতে পারেন আপনাকে সরি বলার জন্য। আর কোনো বইই তো পছন্দ হচ্ছে না, সু বলল। এটা কোনো শপিং সেন্টার নয়, আর এটা জামা কাপড় কেনার জায়গা নয় যে পছন্দ হবে। বই পড়ে দেখতে হয়, তারপরেই বোঝা যায়। সান্নিধ্য বলল, এ তো সারাক্ষণ অ্যাটিটিউড দেখাচ্ছে, মাথা মোটা, কিছু বোঝে না নাকি? নিজের মনেই বলল সু। আচ্ছা, বই না হয় একটা নেব, আগে আপনি বলুন, সেদিনের জন্য কিছু মনে করেননি তো? শুধু শুধু তুমি নিজের আর আমার দুজনেরই টাইম নষ্ট করছো। আমার মনে করা না করাতে কারোর কিছু যায় আসে না। সান্নিধ্য বলল, না, যায় আসে। আমি ওটা সেদিন রাগের মাথায় বলেছিলাম। অ্যাটলিস্ট কেউ ভুল করে সরি বললে সেটা তো অ্যাকসেপ্ট করতে হয়, এটুকুও জানেন না? সু বলল, না, জানি না। সান্নিধ্য বলল, তার মানে আপনি এখনো রেগে আছেন? অদ্ভুত মেয়ে তো তুমি, বকেই যাচ্ছ আর বকেই যাচ্ছ। অ্যাভয়েড করছেন কেন বলুন, কিছু মনে করেছেন কি না? ওকে, বলতে হবে না, এখানে বসে 1 কাপ চা তো খেতে পারি প্লিজ। এটা চায়ের দোকান নয়, সামনে চায়ের দোকান আছে আর আমার অনেক কাজ আছে, প্লিজ বোঝার চেষ্টা করুন। লাইব্রেরি বন্ধ করার সময় হয়েছে। সান্নিধ্য বলল, জাস্ট 15 মিনিটস। ধরে নিন সেদিনের ওই কথাটা বলেছি বলে আজ এরকম বলছি। সু বলল, নিধিদা, 2টো চা বলো তো। সান্নিধ্য বলল, আমার জন্য লাল চা প্লিজ। একটা লাল চা হবে নিধিদা, বিরক্ত হয়ে বলল সান্নিধ্য। নিধিদা চা আনতে বেরিয়ে গেল। বসো, আমি জল নিয়ে আসছি, এই বলে সান্নিধ্য জল আনতে গেল ভেতরে। এই তো, এবার মনে হয় রাগ কমেছে। সু বলল, তুমি পাগল, বলে ভেতরে গেল সান্নিধ্য। এর মধ্যে নিধিদা 2 কাপ চা নিয়ে এলো, কিন্তু দুটোই কাচের কাপ দেখেই সু বলল, নিধিদা, আমি না কাচের কাপে খাই না, প্লাস্টিকের গ্লাস নেই? আচ্ছা, বাবুনকে এই কাপটা দিও, আমি পাল্টে আনছি। নিধি বলল, সরি নিধিদা। নিধিদা হেসে বেরিয়ে গেল আর সান্নিধ্য জল নিয়ে এসে দেখল একটাই কাপ রাখা টেবিলে। 1 কাপ কেন? না, আসলে আমি কাচের গ্লাসে খাই না, তাই নিধিদা পাল্টে আনতে গেল। আচ্ছা, তো জল এই বোতলেই খাও নাকি মিনারেল ওয়াটার ছাড়া হয় না? মানে সুযোগ পেলে আপনি ঠুকতে ছাড়েন না, এই জন্যই সেদিন রেগে গেছিলাম। আমার সাথে থাকলে তুমি সারাক্ষণই রেগে যাবে। আপনি অদ্ভুত একটা মানুষ। শুধু 2 দিন দেখেছো আমাকে, তাও কিছুক্ষণের জন্য, এর মধ্যে জাজ করে নিলে আমি কেমন?
না, পুরোটা করিনি, কিন্তু ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন। তোমার চা এসে গেছে। নিধিদাকে আসতে দেখে সান্নিত বলল। ধন্যবাদ নিধিদা। সু চায়ের কাপ নিয়ে বলল। তুমি কি করো? সান্নিত চায়ে চুমুক দিয়ে বলল, এমএ ফাইনাল দিলাম, রেজাল্ট অবধি অপেক্ষা করি। সু বলল, আচ্ছা কেমন হলো এক্সাম? ভালোই। ঠিক আছে, তাহলে গুড লাক, মজা করো। আমাকে লাইব্রেরি বন্ধ করতে হবে। কাপের শেষ চুমুক দিয়ে সান্নিত বলল। ঠিক আছে, আপনার সাথে কথা বলে প্রথম দিন যতটা খারাপ লেগেছিল আজ ততটাই ভালো লাগলো। আবার আসবো কিন্তু জ্বালাতে। এই বলে সু বেরিয়ে গেল। 10 মিনিট পর পৌলমীর বাড়ি গিয়ে পৌঁছলো সু। কিরে, রিচার্জ করতে 1 ঘন্টা? আকাশনীল বলল, না, লাইব্রেরি গেছিলাম একটু। সু বলল, সে কি আবার ঝগড়া করতে? পৌলমী বলল, আরে না, সরি বলতে। সরি ওয়ার্ডটা একদম আস্তে করে বলল সু। কি 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 সরি বলতে? সোম বলল, যতদূর আমি জানি সুকন্যা ব্যানার্জি কাউকে সরি বলেনি কোনোদিন। এই আমার কি নেশা হয়ে গেছে নাকি ভুলভাল শুনছি? মধুশ্রী বলল, উফ, ড্রামা বন্ধ কর। আগের দিন সান্নিতকে ভুলভাল বলে দিয়েছিলাম রাগের মাথায়, তাই আজ গেছিলাম সরি বলতে। ও, তার রিচার্জটা কি এক্সকিউজ ছিল? সোম বলল, না ম্যাডাম, রিচার্জও করিয়েছি, সরিও বলেছি, সান্নিতের সাথে চাও খেয়েছি। কি কি বলছিস তুই? সান্নিত তো মেয়েদের সাথে ঠিক করে কথাও বলে না, তোর সাথে চা খেয়ে নিল? পৌলমী বলল, অনেক জোর জার করতে হলো। চেয়ার্স ফর শুজ ফার্স্ট ডেট, সবাই একসাথে বলে উঠল। তারপর থেকে মাঝে মাঝে সু ওই লাইব্রেরিতে আসতো বই পড়তে। বই তো পড়তই, সাথে সান্নিতের সাথে অনেক কথা হতো, সাথে লাল চা। কিন্তু সু বুঝতে পারত যে সান্নিত নিজের ব্যাপারে কিছুই বলতো না, সব সময় শুনেই যেত, আর ওর ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে অ্যাভয়েড করত। যাই হোক, হয়তো নিজের অজান্তে সু এই লাইব্রেরি আর তার ওনারের প্রেমে পড়ে যায়। নিধিদার সাথেও সুয়ের বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। নিধিদার কাছ থেকে সু জানতে পারে যে 28শে এপ্রিল সান্নিতের জন্মদিন, আর ঠিক করে সেদিনই সে সান্নিতকে নিজের মনের কথা বলবে। 27শে এপ্রিল 2015। হ্যাঁ বল। ফোন ধরে পৌলমী বলল, শোন না, কাল রাতে তোদের বাড়ি যাব একবার। খুব ভালো কথা, কিন্তু আমার বাড়ি তা তো নিমিত্ত মাত্র। বল যে সান্নিদার সাথে দেখা করতে আসবি, তাই তো? কাল মহাশয়ের জন্মদিন, তাই শুভ কাজ আর ফেলে না রেখে কালই বলবো তোর সান্নিদাকে, দেখি কি বলে। আচ্ছা, ভালো খবর তো, মিষ্টি ছাড়া আসবি না কিন্তু। দেখলি তো বলেছিলাম একদিন তুইও প্রেমে পড়বি। হ্যাঁ, সেই আমার জ্যোতিষী তো তুই। ঠিক আছে, রাখ, কাল দেখা হবে। 28শে এপ্রিল 2015, বিকেল 5টা, পাঠভবন। একটা সুন্দর বার্থডে কেক নিয়ে পাঠভবনে ঢুকলো সু। ঢুকেই দেখলো সান্নিত রোজকার মতো কাউন্টারে বসে আছে। সুকে দেখে সান্নিত বলল, নিধিদা, 2টো চা, একটা লাল চা। আজকাল সু লাইব্রেরি এলেই সান্নিত চা আনতে বলে। সু ভেতরে ঢুকে স্পেশাল চেয়ারে গিয়ে বসলো। স্পেশাল কিছুই না, আসলে রোজই সু ওই চেয়ারেই বসে, আর তার উল্টো দিকে এসে বসে সান্নিত। যদি ফ্রি থাকে তাহলেই। হাতে প্লাস্টিক কিসের? সান্নিত জিজ্ঞেস করল। একটা জিনিস আছে, পৌলমীকে দেবো যাবার সময়। জল তেষ্টা পাচ্ছে, একটু জল এনে দাও না ভেতর থেকে। সু বলল যাতে সান্নিত ভেতরে যায়, আর সেই সময় সে কেকটা টেবিলে সাজিয়ে রাখবে। ভাবলো সান্নিত ভেতর থেকে এসে দেখে চমকে যাবে। অর্ডার আর অর্ডার, দাঁড়াও আনছি জল। এই বলে সান্নিত ভেতরে গেল জল আনতে। সঙ্গে সঙ্গে সু নিজেই কেক বার করে টেবিলে রেখে তার উপর একটা মোমবাতি লাগিয়ে সেটাকে জ্বালিয়েও রাখলো। কেকের উপর লেখা হ্যাপি বার্থডে বাবুন। 10 মিনিট হয়ে গেল, সান্নিত ফিরল না দেখে সু ভাবল পালিয়ে গেল নাকি। এই ভেবে সুও ভেতরে গেল আর দেখল সান্নিত ওয়াটার ফিল্টারের পাশে পড়ে আছে আর বোতল নিচে পড়ে আছে। কাছে যেতেই যেটা দেখল সু, দেখে হাত পা কাঁপতে লাগলো তার। চিৎকার করে বাইরে এসে ডাকতে লাগলো, হেল্প, প্লিজ হেল্প। নিধিদা চা নিয়ে ঢুকছিল। আওয়াজ শুনতে পেয়ে চায়ের কাপ 2টো টেবিলে রেখে দৌড়ে ভেতরে গেল। দেখো না নিধিদা, ও বলল জল আনতে যাচ্ছি বলে 10 মিনিট আগে ভেতরে এসেছিল। অনেকক্ষণ হয়ে গেছে দেখে আমি ভেতরে এসে দেখি এই অবস্থা। সু বলল। নিধিদা সান্নিতকে সোজা করে দেখল ওর 2টো কান দিয়ে ব্লাড বেরোচ্ছে আর সেন্সলেস হয়ে শুয়ে সে। আপনারা একটু হেল্প করুন প্লিজ। বাইরে যে কজন বই পড়ছিল ওদের বলল সু।
কথাটা শোনা মাত্র সবাই লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। শু ভেবে পাচ্ছিল না ওই অবস্থাতে কি করবে। ভেতরে গিয়ে দেখল নিধিদা সান্নিতের চোখে মুখে জল দিচ্ছে। ডাক্তারের নম্বর দাও নিধিদা, শু বলল। নিধিদা বলল, তুমি বসো, আমি ফোন করছি। শু তার রুমাল দিয়ে ব্লাড মুছিয়ে দিচ্ছিল আর চোখে মুখে জল দিচ্ছিল। নিধিদা আসতেই বলল, কখন আসবে ডাক্তার? 10 মিনিট। 15 মিনিট পর ডাক্তার আসতেই শু পুরো ব্যাপারটা বলল। ডাক্তার দেখতে লাগলো আর জিজ্ঞেস করলো, আগে হয়েছে এরকম? না, এরকম তো হয়নি, তবে বাবুন মাঝে মাঝে ডাক্তারের কাছে যেত, বলতো নাকি চেক আপ করাতে যাচ্ছে। আগের কোনো রিপোর্ট আছে? দাঁড়ান আনছি। রিপোর্টের ফাইলটা ডাক্তারকে এনে দিতেই ডাক্তার দেখে বলল, ইমিডিয়েটলি কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যাডমিট করতে হবে। ইনি ওখানে চেক আপ করাতেন। টাইম লস না করে ট্যাক্সি ডাকুন, ততক্ষণ আমি দেখছি। নিধিদা ট্যাক্সি ডেকে আনতে 3 জন ধরে সান্নিতকে ট্যাক্সিতে তুলল। শু বলল, কাকু তাড়াতাড়ি কেপিসি হসপিটাল চলো। নিধিদা, তুমি লাইব্রেরি ছেড়ে যেও না, লাইব্রেরিতে থাকো, আমি গিয়ে জানাচ্ছি। ট্যাক্সিতে শু নিজের কোলে সান্নিতের মাথা রেখে ওর মাথায় আর মুখে ভেজা রুমাল দিচ্ছিল। 45 মিনিট পর হাসপাতাল পৌঁছে এমার্জেন্সিতে নিয়ে গেল ড্রাইভার আর শু দুজনে। ওখানে নার্স জিজ্ঞেস করলো, কি হয়েছে? হঠাৎ সেন্সলেস হয়ে গেছিল আর কান থেকে ব্লাড বেরোচ্ছিল। নার্স বলল, ওয়েট করুন এখানে, বলে সান্নিতকে স্ট্রেচারে করে এমার্জেন্সিতে নিয়ে গেল। শু ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া দিয়ে বলল, থ্যাঙ্কস কাকু, আপনি চলে যান, লেট হবে আমার। পাশের বসার জায়গা, তাতে বসে নিজের অজান্তেই শু কেঁদে ফেলল। ডাক্তার বেরিয়ে এসে বলল, আগের কোনো রিপোর্ট? এই নিন ডাক্তার, সিরিয়াস কিছু নয় তো? শু সাহস করে জিজ্ঞেস করল। এখনই কিছু বলা যাচ্ছে না, টেস্ট করতে হবে অনেকগুলো, বলে চলে গেল ডাক্তার। শু নিধিদাকে ফোন করে বলল, হসপিটালে এসে গেছি আমরা, ডাক্তার চেক করছে, কিছু টেস্ট করবে বলল, তোমাকে আবার পরে ফোন করছি আমি। ফোন রাখতেই পৌলমীর ফোন এলো। কি রে, তুই বললি লাইব্রেরি থেকে আমার বাড়ি আসবি, কোথায় তুই? হসপিটালে, শু কেঁদে বলল। মানে কোন হসপিটালে, কি হয়েছে? আমার না, সান্নিতের, কেপিসি মেডিকেল কলেজ। শোন, তোকে পরে ফোন করে জানাচ্ছি সব। সান্নিতের মানে? পৌলমী বলল। তুই রাখ, এখন পরে কথা বলছি। শু এই বলে ফোন কেটে দিল। 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে বলল, অ্যাডমিট করে দিয়েছি, ব্রেন টিউমার লাস্ট স্টেজ, যতটা করা যায় আমরা করছি, ওর ফ্যামিলিকে জানিয়ে দিন। মানে লাস্ট স্টেজ ব্রেন টিউমার? আগে যিনি দেখেছিলেন উনি জানতেন না? আগের রিপোর্টেও সেটাই লেখা আছে, লাস্ট 1 বছর ধরে মেডিসিন চলছে। তো অপারেশন করা যায় তো? নেভার, ইটস টু রিস্কি, ইটস ব্রেন টিউমার। অপারেশন করতে গেলে টিউমার ফেটে যেতে পারে, অনলি মেডিসিন ক্যান, বাট সেটাও কিছুদিনের জন্য। আর হোপ উনিও সেটা খুব ভালো করেই জানতেন, আপনাদের বলেননি? শু কিছু বলতে পারল না। এখন আউট অফ ডেঞ্জার তো? না, আমরা আইসিইউতে রেখেছি, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যান রেজিস্টারে, কাল আসুন, এখন পেশেন্ট ভিজিট করা যাবে না, ডাক্তার বলল। শু কিচ্ছু না বলেই বেরিয়ে এলো হাসপাতাল থেকে। 28 এপ্রিল 2015 এখনকার সময়। শু ফোন বন্ধ করে নিজের ব্যাগে ঢুকিয়ে রাখল। 10 মিনিট পর, দিদি এসে গেছে। ট্যাক্সি ভাড়া দিয়ে লাইব্রেরিতে ঢুকতেই দেখল নিধিদা বসে আছে। শুকে দেখতে জিজ্ঞেস করল, কেমন আছে এখন বাবুন, সব ঠিক আছে তো? ডাক্তার কি বলল, কবে ছাড়বে? শু বুঝতে পারছিল না কি করে বলবে, কিন্তু আর কোনো উপায়ও ছিল না, তাই অনেক সাহস করে বলল, নিধিদা, ওর ব্রেন টিউমার লাস্ট স্টেজ, এটা নাকি লাস্ট 1 বছর ধরে ও চেক আপ করাচ্ছে, ডাক্তার বলেছে কিছু করার নেই। শুনেই কেঁদে ফেলল নিধিদা। শু তার কাছে গিয়ে বলল, নিধিদা কেঁদো না, ওর বাবা মাকে তো খবর দেওয়াই হয়নি, তুমি দিয়েছ? ও খুব ভালো ছেলে জানো, কিন্তু একটাই দোষ, নিজের কিছু হলে কাউকে বলে না। এখন কি হবে, ও ছাড়া তো আমার আর কেউ নেই। কিছুক্ষণ পর, বাবনের মা নেই, অনেক ছোটবেলায় মারা যায়। আমি ওদের বাড়িতে কাজ করতাম, বলতে পারো আমি নিজের হাতে মানুষ করেছি। ও খুব ভালোবাসে আমাকে। ওর মা মারা যাবার পর ওর বাবা আবার বিয়ে করে। ওর বাবার অনেক টাকা, আমি জানি না ঠিক কোন কোম্পানিতে কাজ করে।
আমি নাম মনে রাখতে পারি না। আর ওর নতুন মা হলো ডিভোর্সি। বিয়ের পর থেকেই বাবুনকে দেখতো না। ওর বাবা ওকে ভালোবাসলেও ওর নতুন মা সেটা কোনো মতেই হতে দিত না। আস্তে আস্তে বাবুন বড় হয়ে বুঝতে পারল সত্যিটা কি। হাই স্কুলের পরে ওকে ওর বাবা বেঙ্গালুরু পাঠিয়ে দেন। ওখানে একটা কলেজে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ও ওখানেই চাকরি করত। বড় হয়ে যখন বুঝতে পারলো ওর ভালোবাসা বলতে শুধুই মা ছিল, তাই আর বাবার সাথেও সেরকম যোগাযোগ রাখতো না, খুব কম কথা বলতো। তারপর হঠাৎ একদিন জানতে পারলো যে ওর বাবা মারা গেছে। সে থেকে কলকাতায় চলে এলো বাবুন। এই যে লাইব্রেরি, এটা ওর বাবারই ছিল, মানে লাইব্রেরিটা ওরই বানানো, কিন্তু জায়গা আর এই বিল্ডিংটা ওর বাবার কেনা ছিল। বাবা মারা যাবার পর থেকে ও আর ওর নিজের বাড়ি যায় না, এখানেই পাশে একটা ফ্ল্যাটে থাকে। আরও কলকাতা আসার পর থেকে আমি ওর সাথেই থাকি। এই 2 বছর 8 মাস হলো লাইব্রেরি খুলেছেও। অনেকদিন ধরেও ডাক্তারের কাছে যেত, কিন্তু আমাকে কিছু বলতো না, বরাবর ওর চুপচাপই ছিল। কিন্তু আবিরা দিদিমণির বিয়ে হয়ে যাবার পর কেমন যেন বদলে গেল। কিন্তু এরকম বদলে যাবে সব ভাবিনি। কাঁদতে কাঁদতে নিধিদা বলল, তো এদের বাড়ি কি কলকাতায়? না না, শ্যামনগরে এদের বাড়ি আছে। আর আবিরা দিদিকে, ওর দিদি? না, আবিরা দিদিকে বাবুন খুব ভালোবাসতো। আবিরা দিদি আসার পর সব ঠিক চলছিল। আবিরা দিদি লাইব্রেরি আসতো, ওর সাথে বসতো, ঘুরতে যেত। নিধিদাকে থামিয়ে সু বলল, তাহলে বিয়ে হলো না? সেটা আমিও জানি না। হঠাৎই একদিন শুনি দুজনের ঝগড়া হচ্ছে। আমি শুনতে পাইনি কি বলছিল। সেই দিনের পর থেকে আর আবিরা দিদিও আসে না, আর বাবুনও আমার চুপচাপ হয়ে গেল পুরো। আবিরা থাকার সময় ও কি হাসপাতাল যেত? আমার যতটা মনে পড়ে 1-2 বার গেছিল আবিরাদির সঙ্গে হসপিটালে। তুমি কিছু খাবে না রাতে? না, তুমি এক কাজ করো, তুমি পাশের ফ্ল্যাটে চলে যাও, আজ আমি এখানেই থেকে যাব। কোনো এমার্জেন্সি হলে কল করে নেব। আর কাল সকালে হাসপাতাল যেতে হবে, রেডি থেকো। আমার বাবুন ঠিক হয়ে যাবে তো? নিধি আবার কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি তো বললে যে বাবুন খুব ভালো ছেলে, তো ভালোদের সাথে কি খারাপ হয় বলো? তুমি যাও। নিধিদা চলে যাবার কিছুক্ষণ পর সু লাইব্রেরি ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ পর সান্নিত যেখানে বসে ওই চেয়ারটাতে গিয়ে বসলো। সামনে দেখতে পেল একটা ডায়েরি, ব্ল্যাক কালারের ডায়েরি। ওর মনে পড়ল ওটাতেই কিছু একটা যেন লিখছিল সান্নিত। ডায়েরি খুলতে ফার্স্ট পেজে দেখলো লেখা আছে শুরুর কথা। সু পড়তে শুরু করলো। পেজ 2 কিছু লেখা নেই। পেজ 3 এতেও কিছু লেখা নেই। পেজ 4 মা, আমার তো তোমার মুখও মনে নেই, ফটোতে দেখেছি। নিধিদা বলে নাকি তুমি খুব ভালোবাসতে আমাকে। এটা তো নতুন কিছুই না, সব মা তার ছেলেকে ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু নতুন কিছু এটা যে আমি তোমার ভালোবাসা পেলাম না। কিন্তু যখনই আজও আমার মন খারাপ হয় তোমার ফটো দেখি আর চাই পরেও যেন তোমারই ছেলে হই। আমার নামটা নাকি তুমি দিয়েছিলে, বাবা বলেছিল একদিন। আর কিছুই জানি না আমি তোমার ব্যাপারে, আর অন্য কারোর কাছ থেকে কোনোদিন জানতেও চাইনি তোমার ব্যাপারে। পেজ 5 বাবা, মায়ের না হয় উপায় ছিল না, তুমি তো থেকেও ছিলে না। এরপর আবার 3 পাতা খালি। তারপরের পেজে সু দেখলো লেখা আছে তুমি। তুমি মিস আবিরা গাঙ্গুলি, মেবি উড বি মিসেস সান্নিত। অনেকদিন ধরেই ভাবতাম ডায়েরি লেখার কথা, কিন্তু ইচ্ছা হয়নি। আজ থেকে ভাবলাম লিখেই ফেলি, অ্যাটলিস্ট শুরু তো করি। পরে বিয়ে হয়ে গেলে তোমাকে পড়াবো। এমনিতেই তুমি পাগল, আর পড়ার পর তো পুরোই পাগল হয়ে যাবে। বাট আই ক্যান ম্যানেজ দ্যাট টু। কোথা থেকে শুরু করি তোমার কথা? আমাদের ফার্স্ট দেখা শিয়ালদহ স্টেশনের বাইরে ট্যাক্সি ডাকতে গিয়ে। তখন অলমোস্ট রাত 11টা বেজে গেছে। আমি ট্যাক্সি ডাকলাম, আর ট্যাক্সিতে উঠতেই তুমি কি জোরে বললে, আমিও যাব। তারপর ট্যাক্সি জানলার কাছে এসে বললে, আমি সোদপুর যাব, প্লিজ এই টাইমে আর হয়তো ট্যাক্সি পাবো না, প্লিজ ক্যান আই শেয়ার ইট উইথ ইউ। আমি আর না করতে পারলাম না। সেই শুরু, অ্যান্ড স্টিল রানিং। আর তোমার নম্বর তো সেদিনই পেয়ে গেছিলাম। তুমি বলেছিলে যে বাড়িতে ফোন করতে হবে, তাই সেদিন আমার নম্বর দিয়ে ফোন করেছিলে। আমি শুধু তোমাকেই দেখছিলাম, ব্লু টপ, ফেডেড জিন্স, চুলে একটা ক্লিপের সাথে লাগেজ। সেদিন দেখেই আমার ভালো লেগে গেছিল,
তাই তো নেক্সট দিন তোমার নম্বরে ফোন করি আর তোমাকে মিট করতে বলি। তুমিও কম শয়তান ছিলে না, একবার বলতেই রাজি হয়ে গেলে আর চলেও এলে দেখা করতে। সেই আমাদের ফার্স্ট দেখা, তার অনেক দিন পর আমি তোমাকে প্রপোজ করলাম আর তুমিও অ্যাকসেপ্ট করে নিলে। আর তারপর থেকে তো কতবার দেখা, কত জায়গায় ঘোরা, সব লিখতে গেলে পাতা শেষ হয়ে যাবে। মনে আছে তোমার? তোমার জন্মদিনের রাতে তোমার বাড়ির কাছে গেছিলাম আমি, জাস্ট দেখতে আর উইশ করতে, যাতে কেউ না আর উইশ করতে পারে আগে। তোমাদের পাড়ার ওই কুকুরগুলোকে ভুলবো না, সেদিন খুব জ্বালিয়েছিল। আজ ফার্স্ট টাইম আমি কোনো গিফট পেলাম, বেস্ট বার্থডে এভার, কোনো দিন ভুলবো না এটা। তুমি বললে আমার বাড়ির লোকের সাথে কথা বলবে, কিন্তু আমার বাড়ি তো তুমি, আমার আর কেউ নেই। আজ সব সত্যি বললাম তোমাকে আমার বাড়ির ব্যাপারে। হয়তো তোমার একটু খারাপই লাগলো, তারপর লাইব্রেরি স্টার্ট করার কথা বলতেই তুমি কেমন যেন একটা মুখ করলে, বুঝতে পারলাম না কেন করলে। এই কদিন দেখছি আমার সবেতেই তোমার প্রবলেম, কেন জানি না। ফোনও ঠিক করে করো না, রাতের বেলা তোমার ফোন বিজি থাকে। ইটস ওকে, বাট অ্যাটলিস্ট কল ব্যাক তো করতে পারো। আজ জানলাম আমার ব্রেন টিউমার আছে, লাস্ট স্টেজ। অপারেশনও নাকি করা যাবে না, ওষুধ খেয়ে সারাতে হবে। তুমি ছাড়া এই অবস্থায় কি করে থাকবো? তুমি সব জেনেও কোনো রিয়াক্ট করলে না আজ। কতদিন দেখা হয় না, ধুর, আর ডায়েরি লিখতেও ইচ্ছে করে না। আমার ব্রেন টিউমার আছে, সেটা কি আমার দোষ? বলছি না বিয়ে করতে, অ্যাটলিস্ট যে কদিন আছি সে কদিন তো থাকতে পারো। তারপর আমি বলছি বিয়ে করে নিও তুমি, কোনো প্রবলেম নেই আমার। বাহ, সব ভুলে গেলে? এত জায়গায় ঘোরা, এত স্বপ্ন, এত কথা, আমার ভালোবাসা, যেই জানলে আমি আর নেই বেশি দিন, অমনি এরকম করলে? তাহলে এসেছিলেই কেন? পেজ 39, শেষ দেখা। নিজেই ফোন করে বললে আমার ফ্ল্যাটে আসছো, এলেও। আর এসে কি দিলে? তোমার বিয়ের কার্ড। কি যে ভেবেছিলে আমাকে কে জানে? এত তাড়া বিয়ে করার? আর 1-2 বছর ওয়েট করলে তো এমনিতেই আমি থাকতাম না। বললে যে আমার সাথে থেকে তোমার কোনো ফিউচার নেই, ঠিক কথা, বাট অ্যাটলিস্ট আমার জন্য 1 বছর ওয়েট করতে পারতে। ওকে, কথা বাড়িয়ে লাভ নেই, ভালোই করেছো। আর একটা উপকার করো, এই কার্ডটা নিয়ে চলে যাও, আর আসবে না। আমি আর ডিস্টার্ব করব না, ইটস ওকে। সেদিনই লাস্ট দেখা হয় সান্নিত আর আবিরার। আবিরা এখন বিয়ে করে খুব ভালোই আছে। শুনেছি হানিমুনে মাউরিটাস গেছে। আর সান্নিত সেই দিন থেকে লাইব্রেরি আর লাইব্রেরি, নিজের চাকরি ছেড়ে দিয়ে লাইব্রেরি নিয়েই পড়ে আছে। ভালোই চলছিল ওর। ও তো আগে থেকেই জানতো যে ও আর বেশি দিন নেই, তাই নিজের লাইব্রেরি নিয়েই ভালো ছিল। ডায়েরি পড়তে পড়তে শু কেঁদেই যাচ্ছিল, ভাবছিল এরকম কি করে হতে পারে কারোর সাথে। তারপরের 3 পাতায় কিছুই লেখা ছিল না, বাট 4 নম্বর পেজটা উল্টে শু দেখল সান্নিত লিখেছে। আজ অনেক দিন পর কেউ ডাইরেক্টলি ইনসাল্ট করলো, বেশ ভালো ফিল করলাম। কি যেন নাম ছিল মেয়েটার, পৌলমী বলছিল সুকন্যা। এ নামে কে ডাকবে? আমাকে ইনসাল্ট করার পরেও যখন আমার ভালো লেগেছে, তখন আমি ওকে সুকন্যা না বলে সুখ বলে ডাকবো। হয়তো আর দেখাও হবে না ওর সাথে কোনো দিন, বাট মেয়েটা কেমন যেন মনে হলো আলাদা। যদিও জানি না, চিনি না, বাট স্টিল। ভেবেছিলাম সুখ আর আসবে না আমার লাইব্রেরিতে, কিন্তু আজ আবারও এলো, তাও আবার নাকি সরি বলতে। সু রোজ কত রকম ভাবে আমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আমি কিছুই বলি না। আর বলবই বাকি, বলার আছেই বাকি। বললে যদি সু আবিরার মতো ছেড়ে চলে যায়, তার থেকে যেরকম চলছে সেরকমই ভালো। সু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ডায়েরি বন্ধ করে রেখে ওখানেই ঘুমিয়ে পড়ে। এর ঠিক 2 দিন পর সান্নিত সবাইকে ছেড়ে চলে যায়। সুয়ের সাথে আর তার কথাও হয়নি, কারণ সে কথা বলার মতো অবস্থায় ছিল না। সু শুধু আইসিইউর বাইরে থেকেই ওকে দেখেছে আর কেঁদেছে। 4 মাস পর সু তার MA কমপ্লিট করার পর এখনও ইউনিভার্সিটিতে ইকোনমিক্স লেকচারার। আর কলেজ ছুটির পর সন্ধেবেলায় পাঠ ভবনে তার সান্নিতে লাইব্রেরি দেখাশোনা করে। 3 আগস্ট 2015, পাঠ ভবন, সন্ধে 6টা। দিদি, শুরুর কথা গল্পের বইখানা আছে? কাস্টমার বলল। নিধিদা, 2 নম্বর রো থেকে একটা কপি নিয়ে আসবে প্লিজ। সান্নিতের সিটে বসে তার সুখ বলল।
এখন সুয়ের বান্ধবীরা যখন জিজ্ঞেস করে, ভালোবেসে কি পেলি সু, কেন যাস ওই লাইব্রেরিতে এখনো, সু তখনও মিষ্টি হেসে উত্তর দেয়, সব প্রেম পরিণতি পায় না, আর পরিণতির কথা ভেবে ভালোবাসলে সেটাকে আর যাই হোক ভালোবাসা বলা যায় না। প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসতে গেলে তাকে যে সশরীরে তোমার সাথে থাকতে হবে এমন কোনো মানে নেই। আসলে ভালোবাসা ব্যাপারটা পুরোটাই যে মানসিক। এই গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।